সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাদা কালো মাল্টিমিডিয়া এটিএন বাংলার চট্টল এক্সপ্রেস অনুষ্ঠান দেখার জন্য। সাথে আছে আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় মানবতার ফেরিওয়ালার কার্যক্রম নিয়ে আলোচনা। আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রামে যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, যে হেলাল আকবর চৌধুরী বাবর, মানবতার কাজের জন্য তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসল পরিচয় দিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন হেলাল আকবর চৌধুরী বাবর। আসসালামু আলাইকুম। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। দর্শক, আমরা আলোচনায় চলে যাই সরাসরি। আমি একটু আলোচনার প্রারম্ভে কিছু কথা বলি, বিস্তারিত আলোচনা ওনার কাছে আমরা যাচ্ছি। এবং উনি দীর্ঘ রাজনীতির জগতে ছাত্র রাজনীতির সাথে জড়িত, বিশেষ করে ছাত্রলীগের একেবারে তৃণমূল পর্যায়ে থেকে তিনি উঠে এসেছেন। একেবারে নন্দনকানন ছাত্র লীগের কার্যক্রম থেকে শুরু করে MS কলেজের GS হওয়ার সৌভাগ্য ওনার অর্জন করেছিলেন। এবং এরশাদ বিরোধী আন্দোলন এবং PNP জোটের বিরুদ্ধে তিনি রাজপথে ছিলেন এবং সাহসী পুরুষ হিসেবে উনি প্রমাণ করেছেন। তিনি 27 বার জেল কেটেছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাষ্ট্রটিকে ধরে রাখার জন্য, ছাত্রলীগের রাষ্ট্রটিকে ধরে রাখার জন্য, শিবিরের বিরুদ্ধে এবং BNPর যে অসাধু কার্যক্রমের বিরুদ্ধে তিনি কাজ করেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সে হেলাল আকবর চৌধুরী বাবর আজকে সাধারণ মানুষের জন্য পাশে নামিয়েছেন এবং পাশে গিয়ে তিনি শেখ হাসিনার যে আদর্শকে এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। মানবতার কাজ তিনি শিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তিনি আজকে আমি আলোচনায় যাব তিনি কোন আদর্শের বিশ্বাসী এবং মানবতার ক্ষেত্রে তিনি কার থেকে শিখেছেন, ওনার যে প্রিয় নেতাকে, ওনার কার্যক্রম কতদিন চলবে এবং কত হাজার মানুষকে তিনি রমজান মাসে তিনি খাওয়ার ব্যবস্থা করেছেন। তবে উনি একটি অবাক হওয়ার মতো কাণ্ড তিনি শুরু করেছেন, সেটা হলো করোনার প্রতিরোধের জন্য বুথের ব্যবস্থা করেছেন। সব আলোচনা আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো। আমরা আলোচনায় চলে যাই। যেহেতু আমাদের হেলাল আকবর চৌধুরী বাবর, আপনি একজন রাষ্ট্রবিদ এবং সামাজিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার মতো আপনার যথেষ্ট ক্যাপাসিটি রয়েছে। আজকের আলোচনা আমরা ফার্স্ট হিসেবে আলোচনা করব। আপনি এই রমজান মাসে যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই দাঁড়ানোর ক্ষেত্রে আপনার মাথায় আসলো কীভাবে প্রতিদিন সেহরি দেওয়া এবং ইফতারি দেওয়ার হতে শুরু করে এবং নগরীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আপনার কর্মীরা ছুটে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। আপনি আজকের ঈদের যে শুভেচ্ছা জানিয়ে এবং রমজান মাসের পবিত্রতার শুভেচ্ছা জানিয়ে আপনি যদি আলোচনা করেন। সবাইকে রমজান মোবারক শেষ ঈদের শুভেচ্ছা। আদর্শ আপার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নীতি আজকে বাংলাদেশের সুযোগ্য রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার কাছ থেকে যে মানবিক গুণ, সুদক্ষ এই মহামারীর সময়, যখন এই মহামারীতে পুরো পৃথিবী বিধ্বস্ত, যখন মানুষ দুবেলা খাবার চিকিৎসার জন্য এই প্রান্ত থেকে এই প্রান্তে ছুটে চলেছেন, তখন আমাদের বাংলাদেশও এই এফেক্টটা পড়েছে। এখন এই সময় আমাদের থেকে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের বর্তমান রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানবিক গুণ, মানবিক পদক্ষেপ, সুদক্ষ রাষ্ট্রনায়ক পরিচালনা রোহিঙ্গাদের মধ্যে প্রমাণ করেছেন তিনি, রোহিঙ্গাদের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, বিশ্ববাসীর কাছে তিনি বিশ্ববাসীর কাছে তিনি বলেছেন, আমরা যদি একবেলা খাই তারাও একবেলা খেতে পারবে। চট্টলবিরে বীর মহিউদ্দিন চৌধুরীর খুব কাছেই আমি ছিলাম। ওনার কাছ থেকে চট্টগ্রামের যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, ওনার কাছ থেকে অনেক কিছু দেখেছি, শিখেছি। এই যে মহামারী শুরু হয়ে গেল COVID-19, যখন পুরো পৃথিবী বিধ্বস্ত তখন বাংলাদেশ বিধ্বস্ত, চট্টগ্রাম, তখন লকডাউন যখন দিল অবস্থার পরিপ্রেক্ষিতে, তখন সেদিন থেকে রমজান মাসও শুরু হলো, পবিত্র রমজান মাস। আমি চিন্তা করলাম এই সময় তো অনেক লোক অনেক জায়গায় বন্দি হয়ে পড়ে থাকবে, দিন মজুররা তো খেতে পারবে না। আমি ইফতার ব্যবস্থা গতানুগতিকভাবে মানুষ ইফতার দেয়, আমি কিন্তু সেহরিও চালু করলাম। এই চিন্তা করে চালু করলাম যে একটা মানুষ সেহরি খেয়ে রোজা রাখবে আর ইফতারের সময় খাবার প্রয়োজন হবে। আমি সেহরিও চালু করলাম, ইফতারও চালু করলাম। আমরা এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কৃপায়, ওনার অনুগ্রহে আমরা
এই পর্যন্ত 1,92,000 প্লাস মানুষকে সেরি এবং প্রায় 2 লক্ষর কাছাকাছি দিয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ করেছেন। এগুলো একসময় সময় এসে একটা জিনিস ভাবলাম, সব কোভিড এর জন্য অনেক হসপিটাল হয়েছে, আবার বেসরকারিভাবে অনেক উদ্যোক্তা হলো ভালো ভূমিকা রেখেছে। দেখলাম টিকাও উদ্বোধন হয়েছে, টিকাও আবিষ্কার হয়েছে পৃথিবীতে, টিকাও শুরু হয়ে গেছে পৃথিবীতে। এরপরেও কিন্তু ডাক্তাররা, পরামর্শকরা, বিজ্ঞানীরা বারবার বলছেন মাস্কের কোনো বিকল্প নেই, হ্যান্ড স্যানিটাইজারের কোনো বিকল্প নাই, সাবান দিয়ে হাত ধোয়ার কোনো বিকল্প নাই। তাহলে কোভিড এই রোগটাকে তো প্রতিরোধ করতে হবে। টিকা দিয়েও তো আমরা নিস্তার পাচ্ছি না, আর টিকা দেওয়ার জন্য তো পৃথিবীর সবগুলো মানুষকে টিকার আওতায় আনার জন্য একটা সময়ের প্রয়োজন, একটা কার্যকরী পদক্ষেপের প্রয়োজন। যে সেই সময়টার মধ্যে তো অনেক মানুষ মাইনাস হয়ে যাচ্ছে, অনেক মানুষ মৃত্যুর কোলে ঝুঁকে পড়ছে। আর যেভাবে পৃথিবীতে আক্রান্ত হচ্ছে, আক্রান্ত অনুযায়ী আমাদের চিকিৎসা ব্যবস্থা তো রাতারাতি গড়ে ওঠা সম্ভব না, এতগুলো রোগীর চিকিৎসা দেওয়া। সেক্ষেত্রে তাহলে প্রতিরোধের কোনো বিকল্প নেই, মাস্কের কোনো বিকল্প নেই, হ্যান্ড স্যানিটাইজারের কোনো বিকল্প নেই। তখন আমি চিন্তা করলাম কিভাবে কাজটা মানুষ মানে এই মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার করা, এটাকে কিভাবে মানুষের নাগালের সামনে এনে দেওয়া যায়। তখন সাধারণ মানুষের জন্য, বিশেষ করে একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন ফেরিওয়ালা, তারা তো সবাই প্রতি মুহূর্তে মাস্ক পাচ্ছে না সব জায়গা থেকে, বা একটা মাস্ক সে নিল, দেখা গেল সেটা 5 ঘন্টা হয়ে গেল, 6 ঘন্টা হয়ে গেল, ঘামে এই জীবাণুতে আক্রান্ত হয়ে ওটাও নষ্ট হয়ে গেল। তখন একটা মাস্ক পাবে কোথায়? বা ঘর থেকে বের হওয়ার সময় মুখে একটা মাস্ক পাবে। এটা চিন্তা করে আমি প্রতি বাংলাদেশে পাড়া মহল্লায় কথা ভেবে প্রথমে আমি নিজেই একটা বুথের আবির্ভাব করলাম, সেলফ সার্ভিস বুথ। বুথটা হচ্ছে এরকম, একটা মানুষ ঘর থেকে বের হবে, সামনে দেখবে এটিএম বক্সের মতো একটা বক্স, তাতে একটা হ্যান্ড স্যানিটাইজার থাকবে, তাতে মাস্ক থাকবে। তো হ্যান্ড স্যানিটাইজারে যে জায়গা থেকে এটিএম বক্সে ওই যে নাম্বার ক্লিক করে ওই জায়গায় হ্যান্ড স্যানিটাইজারটা পাওয়া যাবে, এটাকে পুশ করলে হ্যান্ড স্যানিটাইজার পাবে। তখন সে এইভাবে হাতটা হ্যান্ড স্যানিটাইজ করে নেবে। নেওয়ার পরে তার কাছ থেকে যদি পুরনো মাস্ক থাকে, ওটা আমাদের নিজস্ব একটা ডাস্টবিন থাকে ওই এটিএম বক্সের ভিতর, তার ভিতর ফেলে দেবে। ফেলে দেওয়ার পর সে একটা নতুন মাস্ক, যে জায়গা থেকে টাকা বের করে ঠিক ওরকম একটা জায়গা তৈরি করছে, ওইখান থেকে একটা মাস্ক নেবে, নিয়ে এইভাবে সে পরিধান করবে। এইভাবে যদি এরকম বুথ বাংলাদেশের প্রতি প্রান্তরে গড়ে তোলা যায়, তাহলে আমরা করোনার বিরুদ্ধে খুব শক্ত একটা প্রতিরোধ করে তুলতে পারবো বলে আমার মনে হয়। শুধু এটা আমি কেন বলছি, এটা টিভিতে এই বিষয়টা আপনার মাথায় আসলো কিভাবে? এই ভিডিওটা মাথায় আসলো ওই যে আপনাকে বললাম যে মাস্ক, যেমন আমারও অনেক সময় ভুল হয়ে যায়, কথার চলে মাস্ক না নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। আমি আবার অনেক লোকজনকেও দেখেছি, তারা মাস্ক একটা আছে যে ছিঁড়ে গেল, সে এটা পকেটে রাখে দিল, পুলিশ ধরলো, সে বললো ভাই মাস্ক ছিঁড়ে গেছে, কৈফিয়ত একটা দিয়ে দিই। কিন্তু কত হচ্ছে যে কৈফিয়ত দেন আর যাই দেন, স্বাস্থ্য সুরক্ষা যদি আপনি যদি না মানেন, আপনি নাগালের সামনে যদি মাস্ক পেয়ে যান, নাগালের সামনে যদি হ্যান্ড স্যানিটাইজার করতে পারেন বিনামূল্যে, তাহলে এটা সব অজুহাতটা দেখাইতে পারবে না। আর এটা তো অভ্যস্ত হয়ে যাবে, চোখের সামনে দেখলে। আমি একটা ছোট বিরতির পরে আসতেছি। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার বাবর সাহেবের কাছে যাচ্ছি, যেহেতু বাবর ভাই, এই যে আমরা ব্যতিক্রম কথা আমরা শুনছি এবং পত্রপত্রিকার মধ্যে ইতিমধ্যে যথেষ্ট সাড়া পড়েছে, যে আপনি একটু আগেই বলেছেন বুথের কথা। এই যে বুথ, এই সিস্টেমটা আপনার মাথায় আসলে কীভাবে? এটিএম বুথের মতো অনেকে তো আমরা এটিএম বুথে টাকা তোলার জন্য এবং
এই টাকা তুলতে গিয়ে এইটা কি মাথায় আসছে, নাকি আপনার নতুনভাবে এই সারা বাংলাদেশের জন্য একটা চমক চিন্তাধারা নিজের থেকে করছে? চমক না, এটা দেখলেই বুঝতে পারবে ভূত কেমনে আসলো। আপনি বাংলাদেশের বাইরে বিদেশে যান, দেখবেন রাস্তায় রাস্তায় 7-Eleven আছে। মানুষের দৈনন্দিন যতগুলো জিনিসের প্রয়োজন 7-Eleven দেখলে সে বুঝতে পারে যে এই জায়গায় আমার প্রয়োজনীয় জিনিসটা পাওয়া যাবে। 7-Eleven। আর এটিএম বুথ দেখলে পৃথিবীর বাংলাদেশ সব পৃথিবীর সব বোধে এখান থেকে টাকা তোলা যাবে। এটা আমার ব্যাংক কিনা, বা আমার যে কার্ড আছে, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটা ম্যাচ করছে কিনা, ওইটা চিন্তা করবে, তাই না? আর 7-Eleven-এর ব্যাপারে একরকম চিন্তা করবে, এটিএম বুথের ব্যাপারে একরকম চিন্তা। কিন্তু এটিএম বুথ করার কারণে আমরা মিডিয়া এবং আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে এটা প্রচার করবো। এটিএম বুথ দেখলেই মনে করবে আমি হ্যান্ড স্যানিটাইজ করতে পারবো, মাস্ক ইউজ করতে পারবো। এই চিন্তাটা করে আমি এটিএম বুথ আদলে করেছি, মানে সহজে যেন মানুষ বুঝতে পারে। এখন কথা হচ্ছে যে সেটাকে, এই জিনিসটাকে মানুষের মানে নাগালে পৌঁছে দেওয়ার জন্য প্রথমে সেটা আমরা পরিকল্পনাকারী ওই হিসাবে আমরা গড়ে তুলেছিলাম। পরবর্তীতে আমি চিন্তা করলাম এটা বাবর গড়ে তুলেছে, বাবরের নাম থাকলে অনেকে এটা ব্যবহার নাও করতে পারে। আচ্ছা, এটা বা আমার নেতার নাম আছে, নেতার নামটাকে অনেকে পছন্দ নাও করতে পারে বাংলাদেশের প্রতি প্রান্তরে। মানে আমি মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে করেছি, তো সেটা এর জন্য বলছি, আবার মানে টোটাল রাষ্ট্রের বিরুদ্ধে বলছি না। তো এখন কথা হচ্ছে যে এখন আমি চিন্তা করছি এটাকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি থাকবে, একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানব সেবক ওনার ছবি থাকবে, রাষ্ট্রপ্রধান। এরপরে আর সব মাস্ক ভিত্তিক এবং করোনা ভিত্তিক, প্রতিরোধ ভিত্তিক এবং পরিচালনা ভিত্তিক, ব্যবহার ভিত্তিক লেখা থাকবে, আর কিছুই থাকবে না। এখন যার ইচ্ছে সে নিয়ে আমাদের সাহায্য চাইলে আমরা তৈরি করে দেবো, সে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাওয়ার পর আমরা আরেকটা সিস্টেম চালু করেছি। এতগুলো বুথ তো আমাদের পক্ষে পরিচালনা করা সম্ভব, ওটার মেইনটেনেন্সের বিষয়, এটা মেথডে হয় না, ইকোনমিক্সেও হয় না, মানে ওইটা কাভার হয় না। তখন যারা উদ্যোক্তা, আমি এই মাস্কটা চালাবো, একটা মাস্কের পিছনে মনে করেন ডেলি 1000 মাস্ক যেতে পারে। 1000 মাস্ক যদি চাই, তাহলে 1000 মাস্ক যদি কিনতে যাই তাহলে 3000 টাকা খরচ হইতে পারে। হ্যান্ড স্যানিটাইজারের জন্য 1000 টাকা খরচ হতে পারে। এই 4000 টাকা খরচ যে ভরণ পোষণ করতেছে, তখন এইটা পরিচালনায় তার নাম লেখা থাকবে, তার মোবাইল নাম্বার, যার পৃষ্ঠপোষকতায় চলবে। এভাবে করে আমরা আমাদের ভিতর জিনিসটা নিজেদের ভিতর মানে ধরে না রেখে এটাকে চাইতেছি আমরা পাড়া মহল্লায় এটা গড়ে তুলব। এখন কথা হচ্ছে যে আমাদের মতো করতে হবে এরকম কোনো কথা নাই, আমাদের মতো করতে হবে এরকম কোনো কথা নাই। এটা যেভাবে হোক প্রতি পাড়া মহল্লায় একটা বুথটাকে অন্যভাবে করো, যদি আমাদের মেথডটা পছন্দ না হয় অন্যভাবে করো, মাস্কের ব্যবস্থা করো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করো প্রতি পাড়া মহল্লায়। মনে করেন আপনার এই যে ক্যামেরা যখন সৃষ্টি মানে আত্মপ্রকাশ করছে, ক্যামেরা, ভিডিও ক্যামেরা, অডিও ক্যামেরা, তখন কি মডেল কি এরকম লেটেস্ট ছিল? ছিল না। তখন তো প্রথম আবির্ভাব যে করছে সে একরকম করছে, সাদা কালো চড়া দেখা যাইতো না, তারপর ডিজিটাল প্রিন্ট, তারপরে কালার, তারপরে একুরেট কালার, তারপর ন্যাচারাল কালার, সব কিছুর জন্য একটা আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে, প্রজন্ম থেকে প্রজন্ম নতুন করে লেটেস্ট কিছু পাচ্ছে। ঠিক আমাদের এই বুথটাও আধুনিক থেকে আধুনিক মানুষ করে নেবে একসময়। দেখা যাবে যে এত কিছুর প্রয়োজন নেই, সিপ দিলেই সব হয়ে যাবে এটিএম বুথের মতো। হয়তো এই জিনিসটা যেমন ব্যাংকের সামনে একটা লোক ঢুকবে, তার থেকে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, সেলফ মাস্ক লাগাতে হবে। একটা সুপার মার্কেটে ঢুকলেন, তা করতে হবে। এরকম করে সব জায়গায় যদি সবাই গড়ে তুলে এটা, তাহলে একদিন আমরা করোনা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, প্রতিরোধের বাংলাদেশ গড়ে তুলতে পারবো, কোভিড প্রতিরোধের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এটা আমি মনে করি।
আচ্ছা, আপনি উদ্ভাবক হিসেবে এই কাজটা আপনি শুরু করেছেন কয়টা দিয়ে? আপনার এই পর্যন্ত কয়টা বুথ আপনি? আমাদের 10টা বুথ অলরেডি স্থাপিত হয়ে গেছে। এরপরে আমাদের কাছ থেকে শত শত মানুষের আবেদন করতেছে। আমি চিন্তা করলাম শত শত মানুষ নিয়ে বসাচ্ছে, ওই যে বললাম একটা খরচ যদি একজনে বহন করে, সে হয়তো 2 দিন পর আমাকে অপছন্দ করতে পারে, যে এটা বাবরের নাম হয়ে যাচ্ছে মনে হয়, এটা সুনাম তো বাবরই ছড়াচ্ছে মনে হয়। এইটা তার ব্রেনে না আসার জন্য বিকল্পের কথা বলছেন। না আসার যে সহযোগিতা করতে চায় সবাই পারবে। ওই জায়গায় আমি আমার নামটা তুলে দিয়েছি, আমার ফাউন্ডেশনের, আমাদের চট্টগ্রাম বিহাবী মৈত্রী চৌধুরী ফাউন্ডেশনের নামটাও আমি। আপনি বুথগুলো ফ্রি দিবেন? বুথগুলো ফ্রি, মানে উদ্বোধন করে দিয়ে আসবেন? উদ্বোধন করে, মানে আমাকে উদ্বোধক এটা যার ইচ্ছা তাকে নিয়ে আমাকে ডাকলে আমি যাব। মানে আপনার ডাকলে আমি যাব, মানে ফ্রি যাব। আচ্ছা, এই যে তবে আমরা যেগুলো মেনটেন করবো সেগুলো চট্টগ্রাম বিহাবী মৈত্রী চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে করব। যেমন আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী ডেলি যদি আমরা 5 হতে 7,000 পর্যন্ত খাবার দিছি, অনেক সময় 3,000 দিছি, অনেক সময় 5,000 দিছি, অনেক সময় 7,000 দিছি, ঠিক আছে না? এই যে একটা খাবার তৈরি করে আমরা যে খাবার দিয়েছি, কিন্তু আমরা নিজেরা খেয়েছি, ওরকম খাবারই দিয়েছি যে উপযোগী মানগতভাবে খাবার। বাবুর্চি পাকাই দিচ্ছে, তাকে হেল্প করতেছে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী, আমাদের নেতাকর্মীরা। আবার ওইটা খাবার রেডি হওয়ার পর প্যাকেটিং করতেছে। প্যাকেটটাও আপনি দেখেন খুব ভালো কোয়ালিটির প্যাকেট, 2, 3, 4 ঘন্টা 5 ঘন্টা হলো, ওইটা কোনো অসুবিধা হবে না, গরমও থাকবে, ঠান্ডাও হবে না, খাওয়ার উপযোগী থাকবে। সঙ্গে একটা পানির ব্যবস্থা করেছি, ওইটা তৈরি করছে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা। আবার ট্রাকে তুলছে, মনে করেন একটা ট্রাকে আমরা 500 নিলাম, 500-র উপর যদি আবার বেশি নিতে যাই তখন হয়ে যায় কি, ওই নিচেরগুলো একটু ড্যামেজ হয়ে যায়, তখন আমরা 500-র উপর নিতে পারছি না। তাহলে 5,000 খাবার দিতে গেলে আমাদের কয়টা ট্রাক লাগতেছে? 10টা ট্রাক। আবার 10টা ট্রাক করে আমাদের কর্মীরা যাচ্ছে, আমাদের নেতারা যাচ্ছে, গিয়ে আবার ওগুলো বন্টন করতেছে, আবার বন্টন করে ট্রাকটা নিয়ে আসতেছে, আবার ট্রাকটা নিয়ে আসা আবার রাতের থেকে বড় খাবারের আয়োজন করলে রাত 12টা থেকে আবার কাজ শুরু করে দিতে হয়। হ্যাঁ, তারপর আবার এসে রাত 10টা থেকে সেহরির জন্য তৈরি করতেছে, আবার সেহরির প্যাকেটিং করতেছে। আমাদের হাজার নেতা কর্মীর গুম নাই, তারা শিফটিং করে নিচ্ছে, আজকে কে ডিউটি করবে, কালকে কে। সব ছাত্রলীগের ছেলেরা আছে, যুবলীগের ছেলেরা আছে, সবাই আছে, সবাই সহযোগিতা পেয়েছেন। আবার একটা বিরতি যাচ্ছে, আপনার কাছে আবার আসতেছে। দর্শক, আবার একটা ছোট বিরতি যাচ্ছে, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার বাবুল ভাইয়ের কাছে যাচ্ছি। বাবুল ভাই, একটি কথা বারবার আপনি বলে থাকেন, মানুষের জন্য কাজ করতে গেলে কোনো পদ পদবীর প্রয়োজন নেই, মানুষের জন্য যে কোনো মুহূর্তে কাজ করা যায়। একজন রাজনৈতিক কর্মী এবং বঙ্গবন্ধুর আদর্শকে আপনি যেহেতু ধারণ করেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমকে আপনি ফেরিওয়ালার ভূমিকা অবতীর্ণ হয়ে যেভাবে আপনি পদ পদবী ছাড়া কাজ করে যাচ্ছে, সেটা আপনি যদি একটু কোলাকুলি করবো বলেন। পদ হচ্ছে দায়িত্ব, পদবী হচ্ছে দায়িত্ব। দায়িত্বের সাথে মানবতার কোনো সম্পর্ক নেই, তবে দায়িত্বের অর্পিত দায়িত্ব হচ্ছে মানবিক কাজে এগিয়ে আসা। যখনই দুর্যোগ সৃষ্টি হবে, যখনই মহামারী সৃষ্টি হবে, তখনই মানুষের পাশে দাঁড়ানোই নেতার বৈশিষ্ট্য, মূল, এটা হচ্ছে মূল নেতার মূল কাজ, ঠিক আছে? উদাহরণস্বরূপ বলতে পারি, আমি চট্টগ্রাম থেকে উদাহরণ দিচ্ছি, আর দর্শকরা অন্যভাবে নেবেন না সেটা, আমি যেহেতু কাছ থেকে যাকে দেখেছি তাকে দিয়ে উদাহরণ দিই। চট্টগ্রাম বিহাবী মৈত্রী চৌধুরী 1994 সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। তার দল কিন্তু ক্ষমতায় ছিল না, তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না, তখন বিএনপি ক্ষমতায় ছিল। 1991 সালে কিন্তু বাংলাদেশে দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, 29 এপ্রিল। এই দুর্যোগে উপকূলে প্রায় 5 লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত হয়েছে। এই যে 91 সালে উনি তো মেয়র ছিলেন না, ছিলেন না, ব্যক্তি মহিউদ্দিন চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা, তিনি কিন্তু চট্টগ্রামের সকল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তাহলে আপনার প্রশ্নের উত্তর তো খুব সোজা, উত্তর মনে পেয়ে গেছে যে
নেতা হলেই পদবি লাগবে, নেতা হলেই যে পদ ছাড়া যে নেতা হওয়া যায় না, এই কথাটা ঠিক না। সব কিছুরই একজন দরকার আছে। আচ্ছা, আমি একটু ব্যতিক্রমে আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, যেটা আপনি জোট সরকারের আমলে এবং বিগত সময় অসংখ্যবার আপনি নির্যাতিত হয়েছেন এবং অসংখ্য মিথ্যা মামলায় শিকার হয়েছে। এই বিষয়ে যদি আপনি বিবরণ দেন, এবং আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে জোটের বিএনপি জামাতের যে রসানলে আপনি পড়েছিলেন, বহুবার আপনি এই বিবরণগুলো যদি আমি জেলে ইনেবারে সবগুলো মিলাইতে গেলে প্রায় 8 বছর জেলে ছিলাম। কত বঙ্গবন্ধু জেল কাটছে 14 বছর 3 মাস 27 দিন। ওনার নগণ্যতম কর্মী আমরা। উনি প্রায় 8 বছর আপনি জেল কাটেছেন। ওনার সম্মান আসমান, আমরা জমিতে। কিন্তু আমাদের ব্যক্তির বিষয় যদি বলতে চাই, তাহলে বলতে হবে এভাবে, তখন কিন্তু বিশেষ ক্ষমতা আইন ছিল, আইনি ডিটেনশন ছিল। এখন আওয়ামী লীগ সরকার আপনি কিন্তু ডিটেনশনে বা বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ করছে না। প্রয়োগ করলে সবাই নিয়ে জেলে ঢুকে দিতে পারতো বিশেষ ক্ষমতা আইনে। তো তখন আমরা আমাদেরকে আজকে ধরছে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, সবগুলোতে জামিনে আছে, তারপরে নিয়ে জেলে ঢুকে দিয়েছে, ডিটেনশন দিয়ে দিয়েছে বিশেষ ক্ষমতা আইনে। আবার জেল থেকে বেরিয়েছি, আবার বাড়িতে আসার আগে রাস্তায় ধরে ফেলছে, ঢুকে দিয়েছি বিশেষ ক্ষমতা আইনে। আবার হাইকোর্ট থেকে রিট করে বেরোলাম, দেখা যাচ্ছে তারপর দিন আমার বাসা থেকে দুনিয়া ধরে ঢুকে দিল বিশেষ ক্ষমতা আইনে। পুলিশের পাশাপাশি তো কথা হচ্ছে যে দিনে দিনে আইনেরও স্বচ্ছতা হচ্ছে, মানে এটার অর্থ মানে হচ্ছে হিউম্যান রাইট বাংলাদেশে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। এটা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণেই প্রতিষ্ঠিত হচ্ছে। আচ্ছা, পুলিশের নির্যাতনের পাশাপাশি যে সন্ত্রাসীদেরকে তো মোকাবিলা করতে হয়েছে, যেহেতু জোট সরকারের বিশেষ করে জামাত শিবিরের ক্যাডারদের মুখোমুখি হতে হয়েছে, সেটা কভার কিভাবে দিয়েছেন? সেটা সাংগঠনিক অবস্থান দিয়ে আপনার প্রতিরোধ করেছি। আপনি 2টা সন্ত্রাসী, 2টা মাস্তান, 2টা বিএনপির মাস্তান বা 2টা জামাতের মাস্তান আইসা কজনের মারতে পারবে? আপনি যদি আপনার আদর্শকে প্রতিষ্ঠিত করতে চান, দুইটা লাশ আমাদের পড়ে গেল আর কি, আমার ভাগ্যে যদি থাকলো তাহলে আমি মৃত্যুবরণ করলাম, আর আমার ভাগ্যে না থাকে আমার গুলিটা যদি আমার কর্মী খেয়ে ফেলে তাহলে ও মৃত্যুবরণ করলো। কিন্তু আমাদের আদর্শ, আমাদের নীতি, এটা তো প্রতিষ্ঠিত হতে চলেছে, আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠিত হতে চলেছে। আজকে বাংলাদেশ সুদক্ষ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2035 সালে আমরা উন্নত বিশ্বের উন্নয়নশীল একটা দেশে পরিণত হচ্ছি না। এটা পরিণত হওয়ার জন্য কথা হচ্ছে যে রাষ্ট্র পরিবারের কেউ যদি ব্যবসায় জড়িত থাকে, পার্সেন্টেজে জড়িত থাকে তো হয় না। সবচেয়ে আমাদের সৌভাগ্য, বঙ্গবন্ধু পরিবারে কেউ ব্যবসার সাথে জড়িত নেই, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরিবারে কেউ ব্যবসার সাথে জড়িত নাই, পার্সেন্টেজের সাথে জড়িত নাই, যার ফলে এইটা সম্ভব হয়েছে। যাই হোক, একেবারে শেষ পর্যায়ে আপনি পুরো রমজান মাস সাধারণ মানুষের জন্য সেবা দিয়ে কাটেছেন, এবং ঈদ কীভাবে কাটিয়েছেন? ঈদ তাও ওই যে রাতের ঘুম নাই, দিনের ঘুম আছে, রাতের ঘুম নাই কারো। ওই যে আমাদের যে নেতাকর্মীরা, হাজার নেতাকর্মীরা যে নিরলস পরিশ্রম করেছে, তাদেরকে দুধের আর বাংলা সেমাই দিয়ে সবার সাথে খেয়ে ঈদ কাটিয়েছে। আচ্ছা, আপনি এইসব সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে পরিবারের উপর প্রভাব কতটুকু পড়ে, এবং পরিবারকে আপনি কিভাবে সময় দেন? পরিবার তো বিধ্বস্ত, পরিবারে তো যাওয়ার জায়গা নেই। তাদের কোনো দাবি আছে কিনা? তাদের দাবিটা হবে এরকম, এত নির্যাতন আর কতদিন সইব, দায়িত্ব নিলে নির্যাতন সইতে হবে। আচ্ছা, যাক, একেবারে শেষ পর্যায়ে আপনি বাংলাদেশ প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এবং আপনার কর্মীদের উদ্দেশ্যে আপনার যদি, এবং ঈদের শুভেচ্ছা সহ আপনার যদি কোনো মেসেজ থাকে, এবং এই করোনার কার্যক্রমে বুথ যে আপনার স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, সেটা অব্যাহতি রাখার জন্য আপনি যদি কোনো মেসেজ দেন। আমাদের এই করোনা বুথ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের কোনো বিকল্প নাই। প্রতি পাড়া মহল্লায় মাস্কের ব্যবস্থা করুন, এমনভাবে ব্যবস্থা করুন যেমনটি আমি বলেছিলাম 7-11-এর মতো। বুথ দেখলেই যেন বুঝতে পারে মাস্ক পাওয়া যাবে, হ্যান্ড স্যানিটাইজার করা যাবে।
কর্মীদের প্রতি আপনি একটু কৃতজ্ঞতা প্রকাশ করে দেন, এই কর্মীরা যেন আপনার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের যেন কাজ হাজার করে। নেতা কর্মীর প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এত বড় টিমওয়ার্ক ছিল বলেই আমরা এটা করতে পেরেছি। সবচেয়ে বড় কথা পরিশেষে এতটুকুই বলবো, আজকের দুর্যোগের টাইমে, আজকে উন্নয়নশীল বাংলাদেশের এই সময় জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক নেত্রী, তিনি তার দক্ষ রাষ্ট্রনায়কদের কারণে আমরা বাংলাদেশে এগিয়ে যাচ্ছি, করোনা মোকাবেলা করছি। তার দীর্ঘায়ু কামনা করবেন সবাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের হেলাল আকবর চৌধুরী বাবরের কথা শুনেছেন। উনি কিন্তু মানবিক কার্যক্রমের সম্পূর্ণ বিবরণ কিন্তু দেয় নাই, যতটুকু কাজ করেছেন তার মানে শতভাগের 10 ভাগ হতে বিবরণ দিয়েছে। উনি যে সাধারণ মানুষের জন্য পুরো রমজান মাসব্যাপী যে ইফতার এবং সেহরির ব্যবস্থা করেছেন, তার সাথে যে শত শত নেতাকর্মীরা যে ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং তার উদ্যোগে এবং সার্বিকভাবে যেইভাবে কার্যক্রম চালিয়েছে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের মাধ্যমে। আমাদের এবি মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের সিংহপুরুষ ছিলেন, উনি একজন সফল মেয়র ছিলেন, এবং তার আদর্শে এবং তার মানে এই যে বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি অনুসরণ করে হেলাল আকবর চৌধুরী বাবর দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং আগামীতেও করবেন, এখনো করে যাচ্ছে। উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সফলতার কথা বলেছেন এবং এই যে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেছেন, এবং চট্টগ্রামের বিভিন্ন মানুষ যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কাছে অনুরোধ জানিয়েছেন, এবং মাস্ক বিতরণের ক্ষেত্রে বুথের যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। উনি যে পদ পদবীকে উনি প্রাধান্যতা না দিয়ে উনি বলেছেন মানুষের জন্য কাজ করতে গেলে কোনো পদ পদবীর দরকার নেই, পদ পদবী ছাড়া মানুষ কীভাবে কাজ করে সেটা দৃষ্টান্ত হলো হেলাল আকবর চৌধুরী বাবরের। উনি দীর্ঘ সময় ছাত্রলীগ করেছেন, উনি দীর্ঘ সময় যুবলীগ করেছেন, এবং আগামীতে তিনি আওয়ামী লীগ করবেন। দর্শক, ওনার কাছ থেকে আরও কিছু শোনার থাকলেও আজকে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। দর্শক, আমাদের এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন, কিন্তু একটা জিনিস আমরা সরাসরি দেখতে চাই, এই যে বুথটা কিভাবে ব্যবহার করা হয়। আসুন আমরা এই বুথের কার্যক্রমটা দেখে আসি। ধন্যবাদ সবাইকে। এই বুথে হ্যান্ড স্যানিটাইজার আছে, এটিএম বাক্সের আদলে করা হয়েছে। এই জায়গায় আছে মাস্ক, এই জায়গায় আছে পরিত্যক্ত মাস্ক, এই জায়গায় ফেলে দেবো। বক্সটা বের করলাম, যখন এই জায়গায় মাস্ক পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা নিয়ে আমরা ফেলে দেব। দেখুন 2টি বোতল আছে, এগুলো হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আর এদিক দিয়ে মাস্ক ঢুকাবো আমরা, মাস্ক যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ, আর এই দিক থেকে নেবে, যারা আসবে এই দিক থেকে নেবে। এই জায়গায় গিয়ে এইটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গায় মাস্ক ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আমি হ্যান্ড স্যানিটাইজ করলাম। দেখুন